থার্ড জেন্ডার, ওনাদের মালিক ওদিকে ঠিকমতো খেতে দিচ্ছিল না, বেতন দিচ্ছিল না। মহিলা পাচার আটকানো, মাইগ্রেটেড মানুষদেরকে অন্য দেশ থেকে নিজের দেশে ফিরিয়ে আনার জন্য কনক সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি সবসময় কাজ করে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নমস্কার, আজকে আমার সঙ্গে আছেন কর্ণ সুবর্ণ এনজিওর তরফ থেকে মতিউর রহমান বাবু। উনি আজকে আমাদেরকে বলবেন এই কর্ণ সুবর্ণ যে এনজিও সংস্থাটা আছে তার মেন কাজ কি, তারা কি কি পারপাসে কাজ করে থাকে বা তাদের পরিকাঠামোই বা কী, সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলুন ওনার মুখ থেকে আমরা পুরো ব্যাপারটাকে শুনে নিই। নমস্কার, আমি আজকে এসেছি হুগলি জেলার বলাগড় ব্লকে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের এখানটায় একটা হেলথ ক্যাম্প হচ্ছে। এখানটায় মূলত মাইগ্রেশন লেবারদের নিয়ে হেলথ ক্যাম্প হচ্ছে, সেই উদ্দেশ্যেই আসা। আমরা কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 2006 সাল থেকে কাজ করছি। মূলত আদিবাসী সম্প্রদায়কে নিয়ে কাজটা শুরু করেছিলাম। পরবর্তীকালে 2011-12 সালের পর থেকে আমরা যারা LGBTQ অর্থাৎ থার্ড জেন্ডার তাদের নিয়ে কাজ করছি, এবং আস্তে আস্তে আমাদের কাজের পরিধিটা অনেকটাই বেড়ে গিয়েছে। এবং 2017-18 সালের পর থেকে আমরা মাইগ্রেশন লেবার নিয়ে কাজ করছি, যেটা আমাদের অর্গানাইজেশনের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এই কাজটাই মূলত শুধু মুর্শিদাবাদ তথা নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের লোক ভারতের বাইরে লেবারের কাজে যায়, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, জর্ডান, ইরান, ইরাক, বিভিন্ন জায়গায়। এইসব দেশে যখন মানুষ যায় তখন প্রথমে কাউকে সেভাবে কিছু বোঝাইতে চায় না। তখন তারা ভাবে যে আমি একটা কাজ পাচ্ছি, অতএব কাজের চিন্তাধারা নিয়ে আমি বাইরে যাচ্ছি। কিন্তু তিনি ভাবেন না যে আমার ভিসা কী আছে, আমার পরিচয়পত্র বা পাসপোর্টটা কী আছে, এবং যে পাসপোর্টটা দালাল থ্রু দিয়ে করছি সেখানে আমার জন্ম তারিখ ঠিক আছে কিনা, বা নাম বা ঠিকানা ঠিক আছে কিনা, সেগুলো কিছু ভাবে না। যখন ওখানে পৌঁছিয়ে যায় তখন তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। তার কারণ তারা দালালকে একটা মোটা টাকা দিয়ে বিদেশে যায়, মোটামুটি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা করে দেয়। এর ফলে হচ্ছে কি, দালালরা 3 মাসের ট্রাভেলিং ভিসা দিচ্ছে, দেওয়ার পরে বলে দিচ্ছে এটা 3 বছরের ভিসা। এবার একটা অশিক্ষিত মানুষ, তার পক্ষে সেটা 3 বছর না 3 মাস সেটা বোঝা খুব কঠিন। আগে তো ভিসাতে 3 মাস রাখা থাকতো, ওই 3 দেখেই ধরে নিত যে এটা 3 বছর। এরপরে ওখানটায় গিয়ে যখন সমস্যায় পড়ছে যে ওখানে একটা একামা দিয়ে দিচ্ছে, সেই একামাটা পাওয়ার পরে তখন সে হয়তো 1 বছর বা 2 বছর বা 3 বছর থাকছে। একামাটা পাওয়ার পরে ওখানকার মালিক বা কোম্পানি তাকে একদম মিনিমাম ওয়েজেস 700 বা 800 বা 1000 রিয়ালে কাজ করিয়ে নিচ্ছে। আমরা দেশের মধ্যে যদি কোনো একটা লোককে বাইরে কাজ করতে দিই তাহলে তাকে আমরা ফিক্সড একটা স্যালারি দিই, অর্থাৎ ওয়েজেস বা বেতন বা মজুরি যাই বলি এটা দিই। কিন্তু যখন আমি তাকে খাওয়া দাওয়া সহ থাকার ব্যবস্থা সহ রাখি তখন তাকে মিনিমাম ওয়েজেসটাই দিই, একদম কম, যেটা খুবই নগণ্য। ঠিক একই রকমভাবে সৌদি আরবে তারা খুব কম পয়সায় যায়। এবার ওখানটায় গিয়ে সমস্যায় পড়ে, যখন বাড়ি ফিরতে চাই তখন ফিরতে পারে না, অর্থাৎ মালিক তাদেরকে এনওসি দেয় না। যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারে না যতক্ষণ না তার একামা তৈরি হচ্ছে। আবার ফোনটা অফ হয়ে গেলে বাইরের লোক চিন্তায় পড়ে যায়। এইসব বিভিন্ন সমস্যায় পড়ে। আমি বেশি ঘটনা না বলে যদি একটা ঘটনা বলে, এই হুগলি জেলার গুপ্তিপাড়ার 2 ভাই রাজন এবং রতন গিয়েছিল সৌদি আরবে। এবার ওনাদের মালিক ওদিকে ঠিকমতো খেতে দিচ্ছিল না, বেতন দিচ্ছিল না, ওনারা অন্যের দয়ায় চলছিল বা বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে সেই টাকাতে চলছিল। পরবর্তীকালে ওনারা একটা কমপ্লেন করেন, যে কমপ্লেনটা মূলত আনন্দবাজার পত্রিকায় খবরটা বেরিয়েছিল। পরবর্তীকালে আমি সেই আনন্দবাজারের খবরের লিঙ্ক দেখার পরে আমি সঙ্গে সঙ্গে এই হুগলি জেলারই জেলা প্রশাসনের ডিএম সাহেবের পিএর সাথে যোগাযোগ করি, এবং ওনার তথ্য নিয়ে ওনাকে 2.5 মাসের মধ্যে ভারতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, এবং ওনারা ফিরে এসেছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমার কাছে তার পরিবার কমপ্লেন করে, তারপর থেকে তাদের কাউন্সেলিংটা একটা বড় ফ্যাক্টর। আমার ছেলে কবে ফিরবে, আমার ছেলে খেতে পাচ্ছে না, আবার ছেলেও উল্টো দিক থেকে বলছে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, বাড়িতে আমার পরিবারে একা, আমার মা বাবা অসুস্থ হয়ে পড়ছে। এই রকম যে কাউন্সেলিং, এটা একটা সরকারি দপ্তরের পক্ষে সবসময় সম্ভব নয়। তবে আমরা কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যারা করতে পেরেছি সেটা হচ্ছে যে আগে দেশের বাইরে গিয়ে কেউ যদি মারা যেত বা কেউ যদি জেল খাটতো বা কেউ যদি অসুস্থ হতো, সেই খবরটা হয়তো প্রশাসনের নজরে পড়তো না। বারবার
আমরা প্রশাসনকে হ্যামারিং করে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যোগাযোগ করে, পাশাপাশি বিভিন্ন মিডিয়া, ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক হোক বা টুইটার হোক বা অনেক সময় পেপার মিডিয়া, বিশেষ করে নিউজ প্রিন্ট আমার প্রচুর হেল্প করে, বিশেষ করে বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন, এইসব পেপারে খবর বেরিয়ে সেই সব মানুষের খবরটা সরকারের কাছে পৌঁছাচ্ছে, হাইকমিশনের কাছে পৌঁছাচ্ছে। এবং গত 3 থেকে 4 বছরে আমরা 176 জনকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি এবং 53 জনের ডেড বডি, কিছু হয়তো সৌদি আরবে বা সেই দেশে কবরস্থ হয়েছে, আর ম্যাক্সিমামটাই আমরা এগিয়ে নিয়ে আসতে পেরেছি। পাশাপাশি কিছু লোককে কম্পেনসেশনের ব্যবস্থা করে দিতে পেরেছি। এইখানটায় রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য উকিল সাহেবরা একটা মোটা টাকা কমিশন নেয়, সেই কমিশন ছাড়া তারা কাজ করে না। কিন্তু আমরা যে কটাকে কম্পেনসেশন করে ব্যবস্থা করে দিয়েছি, সে 5 জন হোক 7 জন হোক, হয়তো 10 লাখ 12 লাখ টাকা পেয়েছে, তাদের কাছে আমরা কোনো কম্পেনসেশন তো নিই না, উপরন্তু তাদের বাড়িতে গিয়ে এক কাপ চাও আমরা খেয়ে আসি না। অর্থাৎ এই কাজটা আমরা প্রত্যক্ষভাবে প্রতি মুহূর্তে করে চলেছি। আর সবচেয়ে বড় বিষয় যে আপনারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন। প্রচুর ফেসবুক বন্ধু আছে যারা ফেসবুকের থ্রু দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে। অনেকের একজন যদি আমার কথা শোনে, তাহলে সেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর আমাদের অফিসটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার 55 তলা এলাকায় আমাদের অফিস। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9434856496। যারা দূরবর্তী জেলায় বাস করছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে তথ্য দেবেন, তাহলে আমরা হাইকমিশনের সাথে যোগাযোগ করতে পারবো, তাহলেই সেই সমস্যার সমাধান আমরা করতে পারবো। এইভাবে আমরা কাজ করে চলেছি। আপনাদের তো ওমেন ট্রাফিকিংয়ের ব্যাপারেও তো কাজকর্ম হয়। আমরা ওমেন ট্রাফিকিং নিয়েও কাজ করছি। রিসেন্ট যদি একটা ঘটনা বলা যায়, আমার মুর্শিদাবাদের বহরমপুর থানার আন্ডারে 4 জন মহিলা, যাদের বয়স 40 এবং 45 এবং 60, সেই মহিলাদের ভিক্ষা করার উদ্দেশ্য নিয়ে কিছু মিডিলম্যান সৌদি আরবে এবং দুবাইয়ে পাঠানোর পরিকল্পনা করেছিল। অর্থাৎ দুবাইয়ে 4 জন মহিলাকে পাঠানোর জন্য সেই মিডিলম্যান একটা মহিলাকে ঠিক করেছিল, যিনি 4 জন মহিলাকে মোটিভেট করতেন। সেই মোটিভেটের সময়টা প্রায় 3 মাস। 3 মাস ধরে তাদের পাসপোর্ট করে দেওয়া, তার তার টিকিট করে দেওয়া এবং তার ভিসা করে দেওয়া, এই কাজটা টোটালটাই মিডিলম্যান করেছে কোনো টাকা পয়সা ছাড়া। যে মহিলাটা এখানটায় ইনকাম করতে পারে না, তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে মাসে 50,000 টাকা বা 25,000 টাকা বেতন পাবে। সেই বেতনের পরিপ্রেক্ষিতে সেই লোভে পড়ে তারা তাদের নিজের স্বামী, ছেলে, মেয়ে, জামাই কাউকে না জানিয়ে সেই দালালের কথা মতো তার প্রথমে চলে যায় কলকাতা এয়ারপোর্টে। যখন বুঝতে পারে যে 4 জন মহিলা একসাথে যাচ্ছে এবং দালালরা তাদেরকে শিখিয়েছে, কাউরির হয়তো মেয়ে সৌদি আরবে বা দুবাইয়ে ছেলে আছে, কারোর হয়তো স্বামী আছে, এইসব কথা শিখিয়েছে। কিন্তু তার ফাঁকেও ইমিগ্রেশন দপ্তরে কোনোভাবে একজন বলে দেয় যে আমরা ভিক্ষা করতে যাচ্ছি, অর্থাৎ সে সত্য কথাটা কোনো কারণে বলে ফেলে। তখন কলকাতা এয়ারপোর্ট সে তাদের পাসপোর্টে ইমিগ্রেশনটাকে ক্যান্সেল করে। মিডিলম্যান সেখানে থেমে থাকেনি, তাদেরকে নিয়ে চলে যায় বোম্বাই। আমরা ওই মুহূর্তে খবর পাই একজন হাওড়া স্টেশন থেকে ছিটকে যায়। পরবর্তীকালে বাকি 3 জনকে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF 146 নম্বর ব্যাটালিয়ানের যিনি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের হেড আছেন অর্থাৎ ইন্সপেক্টর রণবিজয় সিং, ওনার সহযোগিতা নিয়ে বাকি 3 জনকে উদ্ধার করি এবং সেই 3 জনের নামে 3 জনকে উদ্ধার করার পরে তাদের একটা বহরমপুর থানায় FIR করা হয়েছে। কিন্তু জানি না সেই FIR এর ফল কতটুকু হলো। আশা করি নিশ্চয়ই সেই মিডিলম্যান ধরা পড়বে এবং পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আমরা কাজ করে চলেছি।